হ্যালো আলফা মেম্বার্স, ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে আদরিনী এই যে এমসিকিউ সিরিজটি আমরা করছি তার পার্ট 7-এ, যেখানে আজ টোটাল আমরা 40টি এমসিকিউ করে নেব। এটা খুবই দুর্দান্ত একটি ক্লাস হতে চলেছে, কারণ সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে এমসিকিউ এই ক্লাসেই বলে দেবো। চলো শুরু করি। প্রথমেই যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, হাতির সঙ্গে কাকে পাঠানোর নির্দেশ দেন জয়রাম মুক্তার। জয়রাম মুক্তার যখন বীরপুরের সেই উমাচরণ লাহিড়ীর কাছে হাতিটা চেয়ে পাঠালেন যে তিনি সেটা কিনবেন, তো সেই হাতির সঙ্গে কাকে পাঠাতে বলেছিলেন? একজন কি বিশ্বাসী কর্মচারী, নাকি কর্মঠ কর্মচারী, নাকি আরেকটি হাতিকে, নাকি উমাচরণ লাহিড়ী নিজে আসবে হাতি দিতে? এখানে হয়ে যাবে বিশ্বাসী কর্মচারী। কারণ কি? কারণ আমাদের জয়রাম মুক্তার বলেছিলেন যে হাতির সঙ্গে বিশ্বাসী কর্মচারী যদি তুমি পাঠিয়ে দাও, তাহলে সেই কর্মচারীর হাতে আমি 2000 টাকাটি পাঠিয়ে দেব, আর সেই টাকাটা নিয়ে যাওয়ার জন্য একটা বিশ্বাসী কর্মচারী দরকার। তাই উমাচরণ লাহিড়ী একজন বিশ্বাসী কর্মচারী পাঠাবেন, হাতিটি দিয়ে যাবে এবং সেই টাকা পয়সা নিয়ে যাবে। মুখুজ্জে মহাশয় হাতি কিনেছিলেন। মুখুজ্জে মহাশয় হাতি কিনেছিলেন কোথার থেকে? পীরগঞ্জ থেকে, বীরপুর থেকে, বামুনহাট থেকে, নাকি রসুলগঞ্জ থেকে? বীরপুর থেকে, আমরা এখনই ডিসকাস করলাম। ওকে, নেক্সট। হস্তিনীটি মানে হাতিটি কখন এসেছিল? যেহেতু মেয়ে হাতি তাই বলা হয়েছে হস্তিনী। সকালবেলা 5টার দিকে, বেলা 9টা, 7টা, নাকি 10টা? আমরা জানি অ্যান্সারটা বেলা 7টার দিকে, মানে সকাল 7টার দিকে সেই হাতিটি এসে হাজির হয়েছিল। আর সেই সকালবেলায় কিন্তু সেই হাতি নিয়ে তারা কিসের উদ্দেশ্যে বেরোবে? বিয়ের উদ্দেশ্যে বেরোবে। তাহলে যদি এরকম আসে, কোন দিন এসেছিল? সোমবার সকালবেলা 7টার দিকে। হস্তিনী নাম কি ছিল? সেই হাতিটির নাম কি ছিল? সেই হাতিটির নাম কি মঙ্গলা ছিল, আদরিনী, গজগামিনী, নাকি মালিনী? সবাই জানি গল্পের নাম আদরিনী। এই হাতির নামেই এই গল্পটির নাম রাখা হয়েছে, এবং হাতিটি কিন্তু জয়রাম মুক্তারের খুবই প্রিয় ছিল। উমাচরণ লাহিড়ীর কর্মচারী কি লিখে দিয়ে প্রস্থান করলো? উমাচরণ লাহিড়ীর সেই বিশ্বাসী কর্মচারী এলেন, হাতিটি দিয়ে গেলেন, এবং সঙ্গে স্ট্যাম্প কাগজে রসিদ লিখে দিলেন 2000 টাকার। ওকে, স্ট্যাম্প কাগজে রসিদ তিনি লিখে দিলেন 2000 টাকার, আর সেটা লিখে দিয়ে তিনি প্রস্থান করলেন। জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনীটি কিনেছিলেন? 2000, 3000, 1500, নাকি 2500? এখানে দু জায়গায় কিন্তু 2000 আছে। তোমরা একটু ধীরে সুস্থে ভালো মতো অপশনগুলো দেখে ভালো মতো টিক করবে যে 2000 টাকা। পরীক্ষাতে যেহেতু তাড়াহুড়ো থাকে, অনেক সময় তোমাদের ভুল হয়ে যেতে পারে, তাই ঠান্ডা মাথায় ভালো মতো অপশনগুলো দেখবে। কারণ ওএমআর শিটে একবার যদি তুমি গোল করে দাও, সেটা কাটা কিন্তু মুশকিল হয়ে যাবে। পাড়ার তাবৎ বালক বালিকা হাতি দেখার জন্য কোথায় এসে ভিড় করে দাঁড়ালো? সেই যে পাড়ার যত বালক বালিকা আছে তারা কিন্তু এসে বৈঠকখানার উঠানে এসে ভিড় করলো। তো বৈঠকখানার উঠান হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যারা যারা জানো না তাদের বলে রাখি, ওএমআর শিট কিন্তু চেক করা হয় কম্পিউটারের দ্বারা, কোনো টিচার সেটা কিন্তু চেক করছে না। তাই যখন তুমি এই গোলটি করছো, সেই একটা মেশিনের মধ্যে চেক করানো হয়, ওএমআর শিট চেকিং মেশিন বলে একটা মেশিন থাকে। তো সেখানে কম্পিউটার কিন্তু বুঝবে না তুমি কাটছো নাকি গোলটা দিয়েছো। তো তার জন্য পরিষ্কার রাখবে ওএমআর শিটে গোলটি, এবং দু জায়গায় গোল ভুল করেও বা দু জায়গায় কালি দিয়ে দেবে না। হাতি তোর গোদা পায়ের নাতি বলছিল কারা? কারা বলছিল? বৈঠকখানায় আড্ডারত সেই যুবক বিদ্যারা, নাকি সেই বাড়ির বালকেরা, নাকি জয়রাম মুক্তারের পুত্রবধূরা মানে বৌমাগুলো, নাকি পাড়ার একজন অশিষ্ট বালক? আমরা জানি যে পাড়ার সেই ছোট ছোট অশিক্ষিত মানে কি অশিক্ষিত বালকেরা বলছিল যে হাতি তোর গোদা পায়ের নাতি। ওকে, এরকম বলে টোন কাটছিল হাতিটার। এরপরে হাতি তোর গোদা পায়ের নাতি, নাতি কথাটির অর্থ কি? নাতি কথার অর্থ হলো গ্রামীণ বাংলাতে লাথি। ওকে, হাতি তোর এই বড় বড় পায়ে লাথি, এটা হচ্ছে অ্যাকচুয়াল মিনিং। ওকে, খ নাম্বারটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। পাড়ার বালক বালিকারা ক্রিয়াকলাপ করতে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল, মানে সেই পাড়ার বালক বালিকেরা যখন সেই হাতিকে এভাবে বলছিল হাতি তোর গোদা পায়ের নাতি, তখন কে রেগে গিয়েছিল? বাড়ির সেই বালকেরা রেগে গিয়েছিল। ওকে, মানে জয়রাম মুক্তারের বাড়ির সেই ছোট বালকেরা তারা রেগে গিয়েছিল এবং এই বালক বালিকাদের বের করে দিয়েছিল, গ্রামের বালক বালিকাদের। হস্তিনী গিয়ে কোথায় দাঁড়ালো? অন্তরপুর দ্বারের নিকটে, বৈঠকখানার উঠোনে, জয়রাম মুক্তারের সম্মুখে, নাকি অন্তপুর দ্বারের তফাতে?
মনে রাখবে হস্তিনীটি প্রথমে এসে সেই প্রথমে তো কোথায় ছিল, উঠোনে ছিল বৈঠকখানার, তারপরে সেখান থেকে চলে গেল কোথায়, সেই অন্তরপুর দ্বারে, অর্থাৎ বাড়ির ভেতরের দরজার পাশে। যেহেতু বাড়িতে ভেতরে তো ঢুকতে পারবে না, কিন্তু ভেতরের দরজার সামনে সেটি দাঁড়িয়ে থাকলো। অন্তঃপুর মানে হচ্ছে ভেতরের যে দরজাটা থাকে, দ্বার মানে দরজা। একটি ঘটিতে করে জল লইয়া শতস্ত পদক্ষেপে বাহির হইয়া আসিলেন কে? মানে একটা ঘটিতে জল নিয়ে কে বাইরে বেরিয়ে আসলো? জয়রাম মুক্তারের পত্নী? না, জয়রাম মুক্তার কিন্তু পত্নী তার ছিল না, বা বউ তার হয়তো মারা গিয়েছে। জয়রাম মুক্তারের কনিষ্ঠা পুত্রবধূ, কনিষ্ঠা মানে হচ্ছে ছোট বৌমা, পুত্রবধূ মানে বৌমা, নাকি বড় সেই জ্যেষ্ঠা মানে হচ্ছে বড় বৌমা, নাকি জয়রাম মুক্তারের ভৃত্য? বলো তোমরাই, এটা কোনটা হবে? জয়রাম মুক্তারের বড় বৌমা সেই ঘটি করে জল কিন্তু এনেছিল, তাই গ নাম্বার হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। চলো, এই ঘটিতে করে জল কেন আনলো? কম্পিত হাতে আদরিনীর পা ধুয়ে দিয়েছিল। কম্পিত কাপা হাতে, যেহেতু একটা হাতি সামনের থেকে দেখছে, সেই বড় বৌমা সে কিন্তু কম্পিত হাতে সেই হাতিটির চার পায়ে জল ঢাললো, মনে রাখতে হবে। তাহলে এখানে হাতগুলো কাঁপছিল কার? যে ঘটি করে জল এনেছিল জয়রাম মুক্তারের পুত্রবধূ, মানে বড় পুত্রবধূ, যাকে আমরা জ্যেষ্ঠা পুত্রবধূ বললাম বা জ্যেষ্ঠ। তারপরে মাহুতের ইঙ্গিতানুসারে আদরিনী কি করলো? মাহুত যখন, মাহুত মানে হচ্ছে হাতিকে যে কন্ট্রোল করবে বা হাতির যে দেখাশোনা করে, সে যখন বলল, হাতিটি কি করলো? সামনের দুটি পা তুলে প্রণাম জানালো, মানে পাগুলো হাওয়ায় তুলে তারপরে প্রণাম জানালো, নাকি জানু পেতে বসলো? জানু পেতে মানে সামনের দুটো পা ডাউন করে বসে পড়লো, নাকি সুর তুলে অভিবাদন জানালো, সবাইকে সুর তুলে হ্যালো জানালো, নাকি বাইরের বালক বালিকাদের তাড়া করলো? মানে বুঝতেই পারছো, এইটা হয়ে যাবে জানু পেতে বসলো। জানু পেতে বসলো মানে কি, যে হাঁটুগুলো মাটিতে গেড়ে তারপরে সে বসলো, মানে ডাউন হয়ে বসলো। এই যে ফটোটা রয়েছে এখানে, দেখতে পাচ্ছ? এটা কেন করেছিল বলো তো? কারণ তার মাথায় সেই সিঁদুরটা দেওয়া হবে, তাকে বরণ করা হবে, তার জন্য। কি দিয়ে? আদরিনীর ললাট মানে কপাল রাঙানো হলো। আমি একটু আগেই বললাম যে সিঁদুর দিয়ে, কিন্তু কোন দুটো? লাল রং আবির, নাকি তেল সিঁদুর, নাকি ঘৃত সিঁদুর? ঘৃত মানে ঘিয়ের কথা বলা হয়েছে, এটা অ্যাকচুয়ালি তেল সিঁদুর হবে। তার মাথায় বা কপালে তেল সিঁদুর লাগানো হয়েছিল। আমি আশা করছি তোমাদেরকে খুব সহজে এবং ডিটেলে আমি পড়াতে পারছি। যারা যারা অ্যানিমেটেড আমাদের আলফা ব্যাচে রয়েছে, যারা অ্যানিমেটেড ভিডিওস ফোল্ডারে কিন্তু সেই অ্যানিমেটেড ভিডিওগুলো দেওয়া আছে। হয়তো এখন সেকেন্ড পার্ট এসেছে, খুব শীঘ্রই থার্ড পার্টও চলে আসবে। টোটাল 5টি পার্ট আসবে, যেহেতু একটু বড় গল্প তাই অ্যানিমেটেড ওয়েতে আনতে একটু সময় লাগছে। কিন্তু তোমরা কিন্তু এটা এই মাসের মধ্যে, মানে জুন মাস চলছে, জুন মাসের মধ্যেই পেয়ে যাবে। আর আগামীতে আমাদের যেই পড়াগুলো বাকি আছে, শুধুমাত্র দুটো পড়া বাকি আছে, একটা হচ্ছে বাংলা ভাষা আর একটা হচ্ছে পোর্টরাজ। এই দুটো খুব শীঘ্রই অ্যানিমেটেড ওয়েতে তোমাদের কিন্তু এসবিআর এডটেক চ্যানেলে আসছে। আর যারা যারা স্পেশালি আমার আলফা ব্যাচে তোমরা রয়েছো, তাদেরকে বলে রাখি তোমরা অ্যাপের মধ্যেও পাবে। আর এই যে প্রিমিয়াম ক্লাসেসগুলো রয়েছে এমসিকিউ সিরিজের, সেগুলো এক দুটা ইউটিউবে থাকলেও সমস্ত কিছু কিন্তু তুমি এই ব্যাচের মধ্যেই পাবে। সঙ্গে তোমাদেরকে ভবিষ্যতে যখন এবিটি আসবে, তখন এবিটি এর মূল যে স্কুলগুলো রয়েছে বা যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেট, সেগুলো আমি সলভ করিয়ে দেবো। তাই কোনো টেনশন নেওয়ার কিন্তু কোনো বিষয় নেই। আদরিনীর সম্মুখে ধামায় করে কি রাখা হয়েছিল? ধামা বলতে এখানে বাঁশের ঝুড়ির কথা বলা হয়েছে, বা বেতের ঝুড়ি। সেখানে কি রাখা হয়েছিল? সাপটা চাল, ঝিঙ্গে চাল, কনক পানি চাল, নাকি আলো চাল? কোনটা হবে বলো? আমার তো মনে হয় আলো চাল হবে, তাই না? আলো চাল, তাই না? নাকি সাপটা চাল হবে, না ঝিঙ্গে শাল হবে, নাকি কনক পানি চালটা হবে? তোমরা একটু এটা কিন্তু রিসার্চ করে দেখো। আমি আলো চালটাতে টিক করলাম। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করলেন কার সাথে? নরেশচন্দ্র, পরেশচন্দ্র, মহেশচন্দ্র, নাকি ভবেশচন্দ্র? তিনি কিন্তু সেই নিমন্ত্রণ রক্ষা করে আসলেন, এসেই বিকেলেই মহারাজের সঙ্গে দেখা করলেন। আর মহারাজের নাম ছিল নরেশচন্দ্র, তাই নরেশচন্দ্র হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। এবং বাকিগুলোর নামের কিন্তু গল্পের মধ্যে কোনো মেনশন নেই।
জয়রাম মহারাজের সাথে কিসে চড়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? জয়রামের কিন্তু খুব ইগোতে লেগেছিল যখন মহারাজ তাকে হাতিটি দেননি, তাই নিজের হাতি করে তিনি মহারাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। হয়ে যাবে হস্তি পৃষ্ঠে, বাকিগুলো দেখিনি, পালকিতেও নয়, গরু গাড়িতেও নয়, মোটর গাড়িতেও নয়, অবশ্যই সেটা হস্তি পৃষ্ঠে। এরপর মহারাজের দ্বিতল বৈঠকখানার নিচে কি ছিল? সেই তার যে দোতলা বৈঠকখানা ছিল, বৈঠকখানাটা কোথায় ছিল? 2 তালাতে। সেখান থেকে সামনেই ছিল একটা বিস্তীর্ণ প্রাঙ্গণ, প্রাঙ্গণ মানে উঠান। ওকে, তাহলে এটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। কোনো গাড়ি কিন্তু ছিল না, কোনো ঘোষালের কথা বলা হয়নি বা হস্তিশালের কথা বলা হয়নি। এর পরবর্তী কোশ্চেনে আমরা আসি, মুখুজ্জে মহাশয় ও হাতিটি কার? মুখুজ্জে মহাশয় ওই হাতিটি কার? এখানে হাতিটি কার বলে ঘোষণা করেছিলেন জয়রাম। জয়রামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ওই হাতিটি কার মুখুজ্জে মহাশয়, করেছিলেন কিন্তু জিজ্ঞেস মহারাজ। তো জয়রাম একটু ভালো মতো, মানে কি বলে ওটা, একটু বলতে গেলে তার মাখন লাগানো, ঠিক আছে, মহারাজকে মাখন লাগানোর জন্য সে বলেছিল কি, মহারাজ এটা তো আপনারই হাতি, বা এটা বাহাদুরেরই হাতি। বাহাদুর বলতে গেলে মহারাজের নিজের কথা বলা হয়েছে। ওকে, মানে হুজুর এটা বাহাদুর অর্থাৎ আপনারই হাতি। তারপর মহারাজ বলে উঠলো, আমি তো তোমাকে কোনোদিন হাতি দিইনি। বলছে, দেখুন মহারাজ, আসলে এটা আমার হাতি, কিন্তু আমি যখন আপনার, তাহলে আমার হাতিটাও আপনার, তাই না? পরবর্তী কোশ্চেন দেখি আর কি কি রয়েছে আমাদের। এই সেটটা তো শেষ হলো, আরেকটা সেট কমপ্লিট করব আমরা আজকে। আজকে কিন্তু পুরোপুরি একদম আমাদের সব থেকে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো করবো। আর তোমাদের বলে রাখি, আলফা স্টুডেন্টস যারা রয়েছে, এই এমসিকিউ এর সিরিজটা পুরোপুরি করে যাও, কোনো কিছু বাদ পড়বে না, সব কমন পড়বে। সমস্ত চ্যাপ্টারে কিন্তু আমি এই এমসিকিউ কমন সিরিজ নিয়ে এসেছি, জানো তো। মহারাজের প্রাসাদের অপর প্রান্তে কি ছিল? দেখো, অপর প্রান্তে মানে ঠিক উল্টো দিকে কি ছিল? মহারাজের বৈঠকখানার ঠিক সামনে বা ঠিক উল্টো দিকে কি ছিল? সেটা ছিল একটা সিংহদ্বার। সিংহদ্বার মানে হচ্ছে বিশাল বড় দরজা, যেটা দিয়ে হাতি প্রবেশ করতে পারবে। ওকে, এর পরবর্তীতে চলে আসছি আমরা 182-তে। মুখুজ্জে মহাশয় ও হাতিটি কার? হাতিটি কার বলে ঘোষণা করেছিলেন মুখুজ্জে মহাশয়? আমরা একটু আগেই করলাম, ওটা বাহাদুর, মানে সেই মহারাজের হাতি বলেই ঘোষণা করেছিলেন তিনি। এরপরে 183, ও হাতিটি কার? হাতিটি আসলে কার? এটা হচ্ছে ভাবার বিষয়। এখানে বলছে হাতিটি আসলে কার? হাতিটি আসলে কিন্তু জয়রাম মুক্তারের, তাই বলে দিতে হবে আমাদের জয়রাম মুক্তার। অনেকে ভাবতে পারে, স্যার আপনি তো একটু আগেই বললেন নরেশচন্দ্রের মানে মহারাজের। না, ওটা মাখন লাগানোর জন্য বলা হয়েছিল। অ্যাকচুয়ালি জয়রাম মুক্তার এটা কিনেছে বীরপুর থেকে 2000 টাকা দিয়ে, এবং যখন মহারাজ তাকে প্রথম জিজ্ঞাসা করলো তখন বলল এটা আপনারই হাতি, কিন্তু আবার যখন জিজ্ঞেস করলো যে আমি তো তোমাকে কোনো হাতি দেয়নি, তখন জয়রাম মুক্তার বলল, দেখুন মহারাজ, ওটা আমি কিনেছি, কিন্তু আমি যেহেতু আপনার কাছে কাজ করি এবং আমি পুরোপুরি আপনার, তো আমার হাতিটিও আপনার, কিন্তু আসলে হচ্ছে এটা জয়রাম মুক্তারের হাতি। ওকে, নেক্সট 184, জেলা কোর্ট কিসে ভরিয়া গিয়াছে? তো কিছু বছর পরে যখন জয়রাম মুক্তার ধীরে ধীরে বৃদ্ধ হতে লাগলেন, তখন জেলা কোর্টগুলো নতুন নতুন উকিল দিয়ে ভর্তি হতে থাকলো। তাই বিদেশি পেশকার নাকি অশিক্ষিত মুক্তার, নাকি নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তার, নাকি অসৎ ব্যবসায়ী? এটা হয়ে যাবে নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তার। অ্যাকচুয়ালি এখানে উকিল হওয়া উচিত, সেই উকিলরা আসতে থাকলো, যাদেরকে আমরা এখন লয়ার বলি, তাদেরই কথা বলা হয়েছে। ওকে, কিন্তু আগে কিন্তু লয়ার অত ছিল না, মুক্তাররাই বেশি ছিল। মুক্তার মানে হচ্ছে যাদের কোনো সেরকম ডিগ্রি নেই, ওকে, যাদের হাতে সেরকম কোনো ডিগ্রি নেই, কিন্তু তারা আইনের হয়ে খাটতে পারতো। জয়রাম মুক্তারের কটি পুত্র? টোটাল কটি পুত্র রয়েছে? তার 3টি রয়েছে। বড়, মেজ যারা একদমই কাজকর্ম করে না, পড়াশোনাও করে না, আর কনিষ্ঠ মানে সব থেকে ছোটটা, সে একটু পড়াশোনা করছে। তো টোটাল 3টি তার পুত্র ছিল। দেখো টোটাল কটা রয়েছে এখানে অপশন, সবগুলোর মধ্যে কিন্তু শুধু ওই তার 3টি ছিল। এরপরে জয়রাম মুক্তারের কোন পুত্রটি কলেজে পাঠরত ছাত্র, মানে কোন পুত্রটি পড়াশোনা এখনো করছে? আমরা সবাই জানি তার কনিষ্ঠ মানে সব থেকে ছোটটাই এখনো পড়াশোনা করছে, সব থেকে ছোট ছেলে। জ্যেষ্ঠ মানে হচ্ছে সব থেকে বড় ছেলে, সে কিন্তু পড়াশোনা করছে না। মধ্যম, মেজ, সেও পড়াশোনা করছে না। সবকটি কিন্তু পড়াশোনা করছে না। ওকে,
মুক্তার মহাশয়ের কনিষ্ঠ পুত্রটি পড়াশোনা করেছে, কোথায় পড়াশোনা করছে? সে কলকাতায়, দিল্লিতে, মুম্বাইয়ে নাকি কোটায়? দেখো, কোটা জিনিসটা এখন ফেমাস হয়েছে রাজস্থানের, কিন্তু আগে কিন্তু কোটা সেই জায়গাটি ফেমাস ছিল না। আর জানো যে কিছুদিনের জন্য ফেমাস হয়, কোটা আবার ডাউনফল হয়ে গেছে। এখন কিন্তু সবাই বাড়ি থেকেই পড়াশোনা করছে, যেমন অনলাইনে অনেক তোমরা ক্লাসেস পেয়ে যাও, তাই না? যেমন আমিও পড়াচ্ছি তোমাদেরকে। তো সেই ছাত্রটি, আমাদের সব থেকে ছোট ছেলেটি যে ছিল কনিষ্ঠ, সে কলকাতায় পড়াশোনা করছিল, কলকাতায় থেকে সে বিএ পাশ করেছে, ব্যাচেলার অফ আর্টস বা ব্যাচেলার ইন আর্টস। মুক্তার মহাশয় কাছারিতে যাওয়ার সময় কি মাথায় কি বাঁধতেন? এবার কাছারি বলে কি বলো না, কোর্ট কাছারি, কোর্ট কাছারি বলা হয় যে, কোর্ট কাছারি বলতে এখানে কাছারি মানে ওই কোর্টের কাজকেই বোঝানো হয়েছে। তো জয়রাম মুক্তার মাথায় কিন্তু শামলা বাঁধতেন নাকি পাগড়ি বাঁধতেন? তিনি যেহেতু একটু পুরোনো আমলের ছিলেন, তিনি শামলা বাঁধতেন। এবার শামলা জিনিসটা কি, তোমরা অবশ্যই এটাকে গুগলে সার্চ করে দেখো, নিজের থেকে একটু ট্রাই করো পড়াশোনা করার। শামলা দেখবে একটা খুব সুন্দর ব্রিটিশ টাইপের লয়ারের একটা টুপি, ওকে? ব্রিটিশরা বিশেষ করে এটা পরতো। নব্য মুক্তারগণ মাথায় কি পরে? নতুন মুক্তারগণ মাথায় কি পরে? তারা কি শামলা পরে, পাগড়ি পরে, নাকি টুপি না উইক পরে? তারা নতুনরা পাগড়ি পরে, ঠিক আছে? নতুনরা এখন পাগড়ি পরছে। শামলা আসলে কি? শামলা হচ্ছে উকিলদের মাথায় শালের পাগড়ি, নাকি লোহা নির্মিত মাথায় পরার বর্ম বিশেষ, মানে কোনো বুলেট প্রুফ কি কোনো হেলমেটের কথা বলা হয়েছে? না, এটা গ নাম্বার হয়ে যাবে, আমরা জানি। তো আমি ডিরেক্ট অ্যান্সার করলাম। পরবর্তীতে কারা মাথায় সামলা দিয়ে হাকিমদের সঙ্গে ইংরেজিতে ফরফর করে কথা বলতো? নতুন যারা এসেছিল তারা মাথায় সামলা দিয়ে এটা কথা বলতো। তো ছোকরা মুক্তারগণ, পুরনো মুক্তারগণ কিন্তু হবে না। তাহলে আমরা এখানে একটা না ভুল করে ফেলেছি উপরে, ওকে? জয়রাম মুক্তার অ্যাকচুয়ালি পাগড়ি পরতেন। জয়রাম মুক্তার যে আছে উপরে দেখলাম আমরা, জয়রাম মুক্তার তিনি পাগড়ি পরতেন। আর এই যে নব্য মুক্তারগণ, নব্য মানে নতুন, তারা শামলা পরে। শামলা মানে সেই ইংরেজদের টুপিগুলো যেগুলো বলা হয়, তোমরা অবশ্যই সার্চ করে দেখে নিও একবার, ঠিক আছে? এরপরে নেক্সটে আসছি, কারা মনুষ্য পদবাচ্য নন, মানে কোন লোকেদের মানুষ ভাবা হয় না? যখন জয়রাম মুক্তার সেই কোর্টে যেতেন, দেখতেন সবাই ইংরেজিতে কথা বলছে, কিন্তু জয়রাম মুক্তার ইংরেজিতে কথা বলতে পারতেন না। তাই তিনি ভাবতেন তাকে কেউ মানুষ বলে গণ্য করে না, তার কথা শোনা হচ্ছে না, কেউ তার কথা শুনছে না, না নতুন উকিলেরা না জজ সাহেব। তাই তিনি ভাবছেন যে যারা ইংলিশ জানে না তারা মানুষ না। তো এখানে ওটাই হয়ে যাবে অ্যান্সার, এই যে যারা ইংরেজি জানেন না তাদেরকে মানুষ ভাবা হয় না, ওকে? 5 বছর পর মুক্তার মহাশয় যা করা শ্রেয় মনে হলো তা হলো। তবে আমরা আদরিণী গল্পটা যখন শুরু করলাম তখন জানতে পেরেছিলাম মুক্তার মহাশয়ের বয়সটা 50-এর গণ্ডি পেরিয়েছে, মানে 50 পার হয়ে গেছে। তারপরে 5 বছর পর তার কি 60-এর কাছাকাছি তার বয়স এলো। তো তিনি ভাবলেন যে এখন রিটায়ারমেন্ট নিয়ে নেওয়াই ভালো, মানে কাজ থেকে অবসর নিয়ে নেওয়াই ভালো। কারণ কি? কারণ তিনি ইংরেজিতে কথা বলতে পারছিলেন না, আর নতুন উকিলেরা ফটফট করে ইংলিশে কথা বলছিল, আর জজ সাহেব তাদেরই কথা শুনছিল। আর মুক্তার মহাশয় এদিকে ইংরেজি না বুঝতে পেরে তর্কই করতে পারছিলেন না। তাই এখানে হয়ে যাবে কোনটা অ্যান্সার? হাতি বিক্রয় তো একদমই না, কোম্পানির কাগজ ক্রয় না, কর্ম থেকে অবসর, এটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। তার কাছে কোম্পানির নতুন কাগজ কেনার মতো কোনো টাকা ছিল না, ইংরেজি তিনি শিখতে পারেননি, আর হাতি তিনি বিক্রি করতে চাননি, ওকে? তো গ নাম্বার হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। এরপরে পরবর্তী সময়ে মুক্তার মহাশয়ের সংসার চর্চা, কি করে তার সংসারটা চলতো, নির্বাহ হতো? মুক্তার মহাশয় অনেক টাকা জমিয়েছিলেন এবং সেই টাকার সুদের টাকায় তিনি পরবর্তীতে তার সংসার চালাচ্ছিলেন। মানে মুক্তার ব্যবসা থেকে যখন তিনি অবসর নিলেন তখন তিনি সুদের টাকায় নিজের জীবন নির্বাহ করছিলেন। তো পূর্ব সঞ্চয়ের সুদের টাকা, হাতি বিক্রি করেননি, ধার কোনোদিনও করেননি, বা মুক্তারি টাকা তো একদমই না, কারণ মুক্তারি টাকা তো তার বন্ধই হয়ে গিয়েছিল যেহেতু অবসর নিয়ে নিয়েছে। নেক্সট 5 বছর পর জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত হয়েছিল? এখানে আমাদেরকে বলতে হবে 60 বছর, কারণ আমাদেরকে দেখানো হয়েছে যে তার যখন 60 বছর হলো তিনি কিন্তু আর মুক্তারি ব্যবসায় ফিরে যেতে চাননি।
কিন্তু তার লাস্ট আরেকটা মুক্তারি একটা কেস এসেছিল, সেটা তাকে করতে হয়েছিল। তো তিনি বলেছিলেন তার বয়স 60 বছর হয়েছে, কোনো ছেলে কাজ করছে না, বড় ছেলেও করছে না, মেজো ছেলেও করছে না, আর সব থেকে ছোটো ছেলে সে তো পড়াশোনায় মানে পুরোপুরি লিপ্ত হয়ে আছে, সেও মানে এখনও কাজ পায়নি। 196, জয়রাম মুক্তারের বড় ছেলেটি রোজগার করলে তিনি অবসর নিয়ে বাড়িতে বসে কি করতেন। জয়রাম মুক্তারের একটু ইচ্ছা ছিল, তার বয়স 60 হয়ে গেছে, মানে 60, তো সে ভাবছিল বাড়িতে বসে একটু যদি নাম কীর্তন করতে পারতাম, ঠাকুরের একটু আরাধনা করতে পারতাম, বেশি ভালো হতো। কিন্তু কেউ চাকরিই পাচ্ছে না, তার জন্য জয়রাম মুক্তারকেই কোনো কোনো দিক থেকে টাকা নিয়ে আসতে হচ্ছে, কখনো মুক্তারি ব্যবসা করতে হচ্ছে, কখনো আবার সেই সুদের টাকায় সংসার চালাতে হচ্ছে, কখনো আবার সেই যে তার কাগজগুলো ছিল কোম্পানির, যেগুলো শেয়ার বলা হয় বা স্টকস, সেগুলো বিক্রি করে তাকে সংসার চালাতে হচ্ছে। তাই তার ইচ্ছে ছিল কিন্তু হরিনাম করা, মানে ভগবানের নাম কীর্তন করা। পরবর্তীতে আসছি, দায়রায় কোন মোকদ্দমা জয়রাম মুক্তারের নিযুক্ত করা হয়েছিল। সেই যে শেষ একটা কেস এসেছিল, সেটাও একটা মারাত্মক কেস ছিল, খুনের কেস। সেই খুনের কেসটা জয়রাম মুক্তার লড়েছিলেন। ওকে, এরপরে খুনি মোকদ্দমা কতদিন চলেছিল? যতটা আমার মনে আছে, খুনি মোকদ্দমা চলেছিল মাত্র 3 দিন। অবশ্যই তোমরা দেখবে তো বইয়ের মধ্যে এটা 3 দিন রয়েছে নাকি 5 দিন রয়েছে, অবশ্যই একবার দেখে নেবে। নেক্সটে আসি আমরা 199, মোকদ্দমা শেষে জয়রাম মুখোপাধ্যায় কি বলে বক্তৃতা শেষ করেছিলেন, আচ্ছা শুরু করেছিলেন। যখন তার শেষ মোকদ্দমা চলছিল, মানে তার লাস্ট কেস, তিনি কি দিয়ে বক্তৃতা শুরু করছিলেন? জজ সাহেব বাহাদুর এবং এসএসআর মহোদয়গণ, মাননীয় রাজ বাহাদুর, রাজা তো সেখানে ছিল না, মাননীয় জমিদার, জমিদার তো সেখানে ছিল না, মাননীয় জজ সাহেব এবং পেশকার মহাশয়, না, মনে রাখতে হবে তিনি জজ সাহেব এবং এসএসআরগণকে সেখানে সম্মান জানিয়ে শুরু করছিলেন। এবার সেই জজ সাহেব আর এসএসআর মানে হচ্ছে সেখানে আরও যে যারা ডেপুটি অফিসার ছিল তাদেরকে সেখানে সম্মান জানিয়েছিলেন। লাস্ট কোশ্চিনে আজকের এই এমসিকিউ ক্লাসের, খুনের মোকদ্দমায় জয়লাভ করেছিল অথবা খুনের মোকদ্দমায় নির্দোষ সাব্যস্ত করা হয়েছিল কাকে? প্রতিপক্ষ উকিলের মক্কেলকে, মানে জয়রাম মুক্তারের উল্টো পার্টি জিতে গিয়েছিল না, অ্যাকচুয়ালি জয়রাম মুক্তার কিন্তু জিতেছিলেন। তো জয়রাম মুক্তারের মক্কেলকে নির্দোষ বলা হয়েছিল। ঠিক আছে, উমাচরণ লাহিড়ী কোথার থেকে উঠে আসলো, জয়রামের বৃত্ত কোথার থেকে উঠে আসলো? একদমই না। খ নাম্বার হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। যারা যারা আলফা ব্যাচের স্টুডেন্টস রয়েছে সবাইকে বলি, তোমরা যদি এক্সাম টাইমে এই ভিডিওগুলো দেখছো, সবগুলো কমপ্লিট করো, রুটিন বানাও, ভালো মতো বোঝো, খাতায় পারলে নোট ডাউন করো, পারলে বইটি খুলে আমি যেগুলো যেগুলো খুঁজতে বললাম অবশ্যই খুলে নাও, সেগুলোকে বোঝো, কাহিনীটিকে ভালো মতো পড়ো, অ্যানিমেটেড ভিডিওগুলোকে 2-3 বার দেখো, 100% মার্কস আসবেই আসবে, এটুকু আমি দাবি করে বললাম। যারা যারা সাহিত্য এবং ওই যে গানের ইতিহাস ওই বইটির কথা ভাবছো, সেই বইটিও পুরোপুরি অ্যানিমেটেড নোট দিয়ে আমি ক্লাসগুলো কমপ্লিট করাবো, আর তার নোটগুলো ডাউনলোড রূপে আমি প্রোভাইড করে দেবো। শুধুমাত্র একটাই আমার দাবি রইল তোমাদের কাছে, এবারের ব্যাচটাও যাতে গতবারের ব্যাচের মতো আমার নাম উজ্জ্বল করতে পারে। সি ইউ সুন গাইস।